Okay, so hello students, welcome to TWS Academy and the Way of Solution. আজকে আমরা প্রত্যেকে আমাদের এই ছোট্ট এবং ইম্পর্টেন্ট সেশনটার মধ্যে 15th ডিসেম্বর 2025-এর সাথে রিলেটেড এরকম কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যেগুলো থেকে কিন্তু তোমরা তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে অনেক 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 কমন পেতে চলেছ। আর তার সাথে সাথে আমরা কিন্তু এখানে প্রত্যেকে আলোচনা করবো যে জিনিসটা, সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন, যেগুলো থেকে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারও কিছু প্রশ্ন এসছে, তার সাথে আপকামিং পরীক্ষাগুলোতেও প্রশ্নটা আসতে পারে। তাহলে গুড মর্নিং সকলকে, আর দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটি। তো চলো আজকের প্রথম প্রশ্নতে আসা যাক। বলা হচ্ছে গ্লোবাল এআই কনক্লেভ আয়োজনের জন্য সম্প্রতি ইন্ডিয়া এআই মিশনের সাথে কোন শীর্ষস্থানীয় ভারতীয় প্রতিষ্ঠানটি যৌথভাবে কাজ করছে? দ্যাট মিনস দ্য গ্লোবাল এআই কনক্লেভ। আচ্ছা, এখানে আমরা তো প্রত্যেকে জিনিসটাকে সলভ করবোই, প্লাস সলভ করার সাথে সাথে কিন্তু প্রত্যেকের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা কিন্তু প্রত্যেকে অ্যান্সারগুলোকে কমেন্ট সেকশনেও আমাদের সাথে ধীরে ধীরে কিন্তু জানাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন স্টুডেন্টের বা কারা কারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ডেইলি কিন্তু তোমরা ফলো করে চলছো প্রত্যেকে। আর শেষে কার কটা ঠিক হলো সেটাও কিন্তু তোমরা এখানে আমাদের জানাতে ভুলবে না। ওকে, সো তাহলে এখানে প্রথম কথা কি বলা হচ্ছে, তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে যে গ্লোবাল এআই কনক্লেভ আয়োজনের জন্য ইন্ডিয়া এআই মিশন যে ভারতীয় প্রতিষ্ঠানটির সাথে যৌথভাবে কাজ করছে সেটা হচ্ছে আমাদের আইআইটি মাদ্রাজ। তাহলে স্যার এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে আমাদের অপশন নাম্বার সি, অর্থাৎ আইআইটি মাদ্রাজ। এছাড়াও কিছু এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জানবো যে ব্যাপারটা জিনিসটা কি। স্যার জিনিসটা কি? আপনি তো জাস্ট বলে ফেললেন যে গ্লোবাল এআই কনক্লেভ, এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে মানে সহজ ভাষায় যদি বলতে চাই তোমাদেরকে, যে সারা বিশ্বে যে এআই এর এতটা জনপ্রিয়তাটা হয়েছে, সেই এআই এর জনপ্রিয়তার মধ্যে নিজেদের দেশের একটা স্ট্যান্ড তৈরি করার জন্য কিন্তু এই কনক্লেভটা আমাদের আয়োজন করা হয়েছে। কার দ্বারা আয়োজন করা হয়েছে? যৌথভাবে তো আমরা ইন্ডিয়া এআই মিশনের সাথে, বাট এটার মেন হর্তাকর্তা বিধাতাকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। অর্থাৎ এই সম্পূর্ণ জিনিসটাকে নিয়ন্ত্রণ করেছে কি? নিয়ন্ত্রণ করেছে হলো, আমি জাস্ট এখানে তোমাদের পয়েন্টগুলো লিখে দিচ্ছি, তোমরা প্রত্যেকে নোট ডাউন করে নাও প্রত্যেকে। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স, এবং তার সাথে আমরা এখানে কি দেখবো, অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এর দ্বারা কিন্তু প্রথম জিনিসটাকে আমার তৈরি করা হয়। ঠিক আছে, যেটাকে শর্ট ফর্মে অনেকে বা অনেক জায়গায় লেখা থাকে MEITY বলে। তো এটা কি করবে? সম্পূর্ণ জিনিসটাকে আর্টিকুলেটেড করবে। এবং এই গ্লোবাল এআই কনক্লেভটা আয়োজন করা হবে আমাদের কবে? আয়োজন করা হচ্ছে কি 11th অফ ডিসেম্বর। আয়োজন করা হবে 11th অফ ডিসেম্বর। কোন শহরে অনুষ্ঠান করা হবে? এটা অনুষ্ঠিত হবে গিয়ে কিন্তু আমাদের চেন্নাইতে। ঠিক আছে, সো এই পয়েন্টগুলো কিন্তু আমাদের একটু জেনে রাখা দরকার। আর রেস্ট অফ দ্য থিং দেখো, তোমরা এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে আইআইটি মাদ্রাজ এবং ইন্ডিয়ান এআই মিশন উইল হোস্ট আ গ্লোবাল এআই কনক্লেভ ইন চেন্নাই 11th ডিসেম্বর, তো বলেই দিলাম। এবং এই কনক্লেভটা ফোকাস করছে কোন কোন বিষয়ের ওপর? সেটা হচ্ছে কি ইনক্লুসিভ এআই বা এআই এর দ্বারা একটা সেফ এবং ট্রাস্টেড কোনো জিনিস তৈরি করা, এটা। আর এটাই কিন্তু ইন্ডিয়ান এআই ইম্প্যাক্ট, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা, ইন্ডিয়ান এআই ইম্প্যাক্ট সামিট 2026, যেটাকে শিডিউল করা হয়েছে আমাদের কবে? 15th to 20th ফেব্রুয়ারি 2026। কোথায়? ভারত মণ্ডপম, নিউ দিল্লিতে। তো এটারই একটা মানে আমরা বলতে পারি যে ওই যেরকম ওয়েডিং প্রি ওয়েডিং হয় না, এটা হচ্ছে কি সেরকম একটা প্রি ফাংশন বলা যেতে পারে। তো বেসিক্যালি ইন্ডিয়ান এআই ইম্প্যাক্টের যে সামিটটা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের ফেব্রুয়ারি মাসে ভারত মণ্ডপম নিউ দিল্লিতে, তারই একটা মানে প্রিসিডিং বলা যেতে পারে বা তারই একটা প্রি ফাংশনিং বলা যেতে পারে, সেটার লক্ষ্যে কিন্তু 11th ডিসেম্বর অফ চেন্নাইতে এই গ্লোবাল এআই কনক্লেভটা অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর এখানে তোমরা প্রত্যেকে দেখে নাও, দ্যাট ওয়ান ইজ স্যার আইআইটি মাদ্রাজ। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, সম্প্রতি মেটা ইন্ডিয়া তাকে
পাবলিক পলিসির নতুন প্রধান হিসেবে নিয়োগ করেছেন? মেটা ইন্ডিয়া পাবলিক পলিসি হেড। ঠিক আছে, বলো সঠিক উত্তরটা কি হবে? সাইমন মিল্লার, রাজীব কুমার, সৌরভ মিশ্র নাকি আমন জৈন? কোনটা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হতে চলেছে? অ্যান্ড বি ফাস্ট এভরিওয়ান, প্রত্যেকে তোমরা কিন্তু আমার সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টাও করতে থাকো। তাহলে স্যার এটার সঠিক উত্তরটা হচ্ছে মানে হেড অফ পাবলিক পলিসি ফর মেটা ইন্ডিয়া তিনি হচ্ছেন আমাদের আমন জৈন। অপশন নাম্বার ডিটা হবে এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এছাড়াও এখানে আরেকটা নাম তোমরা দেখতে পারছো সাইমন মিল্লার বলে। এই সাইমন মিল্লার কিন্তু ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। ঠিক আছে, আমি এখানে আরেকটা পয়েন্ট এখানে তোমাদের একটু ইনক্লুড করে দিই। সাইমন মিল্লার ইনিও হচ্ছেন গিয়ে কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ পলিসি, ভাইস প্রেসিডেন্ট অফ পলিসি। কোন রিজিয়নের জন্য? রিজিয়নটা হচ্ছে কি আমাদের দ্য এশিয়া প্যাসিফিক রিজিয়নের জন্য। ঠিক আছে, এশিয়া প্যাসিফিক রিজিয়নের জন্য। বাট এই আমন জৈন তিনি কিন্তু পাবলিক পলিসি বা টেকনোলজি বা বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। তিনি এই মেটা ইন্ডিয়াতে জয়েন হওয়ার আগে পাবলিক পলিসি হেড ছিলেন বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দায়িত্ব পালন করেছেন অ্যামাজনে। ওকে, অ্যামাজন থেকে তিনি বেসিক্যালি এখানে এসছেন। এছাড়াও অ্যামাজনের আগেও কিন্তু তিনি গুগল ইন্ডিয়াতেও একটা খুব গুরুত্বপূর্ণ পদ সামলেছিলেন, যেটা কিন্তু আমাদের এই পাবলিক ডিলিংস সম্বন্ধে। আচ্ছা, তো আমরা তো এখানে প্রত্যেকে মেটা জানলাম বা মেটা সম্বন্ধে একটু জানলাম, বাট মেটা প্ল্যাটফর্মটা মানে কি? মেটা প্ল্যাটফর্ম মানেও একটু আমরা প্রত্যেকে দেখিনি। মেটা হচ্ছে গিয়ে, আমি জাস্ট এখানে একটু লিখে দিচ্ছি তোমাদের, মেটাটা কি? মেটা হচ্ছে গিয়ে একটা আমেরিকান মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি। বলা যেতে পারে যে ওয়ান টাইপ অফ পাবলিক টেকিং কোম্পানি হোক না কেন, মানে যেটাকে বেসিক্যালি আমাদের মার্ক জুকেরবার্গ তিনি ফাউন্ডার রয়েছেন। এছাড়াও আমাদের এডুয়ার্ডো স্যাভরিন, এছাড়াও ক্রিস হিউজ এনারা। আর এটার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে আমাদের কিন্তু মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়াতে। আর বর্তমান চেয়ারম্যান এবং সিইও কে? তিনি হচ্ছেন মার্ক জুকেরবার্গ। আচ্ছা, আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখান থেকে একটু জেনে নিই যে মেটা ইন্ডিয়া অ্যানাউন্সড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ আমন জৈন who joins from Amazon to lead its public policy strategy and engagement in the country. এবারে তিনি বেসিক্যালি রিপোর্ট করবেন কাকে? রিপোর্ট করবেন সাইমন মিল্লারকে। যে সাইমন মিল্লার কিন্তু এশিয়া প্যাসিফিক রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট অফ পলিসি ফর দ্য মেটা। ঠিক আছে, চলো, তো তার মানে এত করে বোঝা গেল পরের পয়েন্টটা। 3 নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি, বলা হচ্ছে যে এশিয়া মহাদেশের বৃহত্তম গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার জিসিসি, যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে, স্থাপনের জন্য ব্রুকফিল্ড কোন ভারতীয় রাজ্যে $1 বিলিয়ন বিনিয়োগ করেছে? মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা নাকি তামিলনাড়ু? হুইচ অফ দ্য ফলোইং ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার? বলে ফেলো। আচ্ছা, তো ফার্স্টেই আমি বলে দিই, এই যে প্রজেক্টটা আমার হচ্ছে ব্রুকফিল্ডের দ্বারা, ফার্স্টে তো আমাদের জানতে হবে যে ব্রুকফিল্ড কি জিনিস আবার, তাই তো? ব্রুকফিল্ড কি জিনিস আবার, জিনিসটা বেসিক্যালি কি? বলা যেতে পারে যে ব্রুকফিল্ড হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ মাল্টিন্যাশনাল কংগ্লোমারেট, মানে যারা অনেক ধরনের বিজনেস আছে এবং ইনভেস্টমেন্ট হচ্ছে যাদের মেন বিজনেসের মধ্যে পড়ে, এবং ক্যানাডিয়ান একটা কোম্পানি। তারা কিন্তু ভারতের মহারাষ্ট্রতে, আমি এখানে নামটাও লিখে দিচ্ছি, পার্টিকুলার প্লেসটা হচ্ছে কি পাওয়াই মহারাষ্ট্র, পাওয়াই মুম্বাই মহারাষ্ট্র, আমি লিখে দিচ্ছি পাওয়াই মুম্বাই মহারাষ্ট্রতে তারা কিন্তু এই ইনভেস্টমেন্টটা আমার করছে। ইনভেস্টমেন্ট স্যার কত হচ্ছে? ইনভেস্টমেন্টটা হচ্ছে কি আমাদের 9,000 কোটি টাকা, অর্থাৎ বলা যেতে পারে যে 1 বিলিয়ন মতন। এবং বলা হচ্ছে যে এরা যখন এই বিনিয়োগটা করছে, তার ফলে কিন্তু আমাদের মোর অর লেস ডিরেক্টলি নিয়ে নাও বা ইনডিরেক্টলি নিয়ে নাও 45,000 খানা কিন্তু জবস এখানে আমাদের ক্রিয়েট হতে চলেছে।
45, ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট ফাউন্ডেশন হোক, মোরালেস এখানে 45,000 জবসের কিন্তু স্থাপনা হবে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে স্যার? অপশন নাম্বার এ কিন্তু আমাদের হবে মহারাষ্ট্র। 9,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট এশিয়া মহাদেশের বৃহত্তম গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপনের জন্য কারা দিচ্ছে? ব্রুকফিল্ড। স্যার ব্রুকফিল্ড কি? ব্রুকফিল্ড হচ্ছে কি মাল্টি ন্যাশনাল ইনভেস্টর, যেটা কিন্তু একটা কানাডা বেসড কোম্পানি, এটাও তোমাদের জেনে রাখা উচিত। কানাডা বেসড একটা কোম্পানি, মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানি, ঠিক আছে, মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানি। ওকে ডান, তাহলে এটা পর্যন্ত। আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা এখানে তোমরা দেখে নিতে পারো যে কোথায় কোথায় কি হচ্ছে, জাস্ট কোন কোন সেক্টরে, যেরকম হাউজিং অপারেশনস ফর দ্য মেজর মাল্টি ন্যাশনাল ব্যাংক, এগুলোতে বেসিক্যালি তারা কিন্তু প্রজেক্ট করছে। আর এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই প্রজেক্টটাকে তারা নির্ধারিত সময়সীমার মধ্যেই শেষ করতে চাইছে বাই 2029 সাল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4-এ চলে যাচ্ছি আমরা। ইউএনইপি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড 2025 এর জন্য ক্লাইমেট লিডারশিপ বিভাগে পুরস্কৃত হয়েছেন কোন ভারতীয় আধিকারিক? অমৃতা রয়, সুপ্রিয়া সাহু, মীনাক্ষী রেড্ডি নাকি প্রিয়াঙ্কা ভার্মা? আচ্ছা, ফার্স্ট তো আমাদের এখানে জানা উচিত যে স্যার ইউএনইপি মানে কি। আমি এখানে পুরো ফর্মটা তোমাদের লিখে দিচ্ছি। ইউএনইপির পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, যদি স্যার এটা থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে এটার হেডকোয়ার্টারটা কোথায়, এটার হেডকোয়ার্টারটা বা এইচকিউ হচ্ছে গিয়ে আমাদের নাইরোবি, কেনিয়াতে। কোথায় স্যার? নাইরোবি, কেনিয়া। আচ্ছা, যদি বলা হয় এক্সিকিউটিভ ডিরেক্টর কে, এতটা ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখা তোমাদের উচিত। সেটা হচ্ছে কি আমাদের ইনগার অ্যান্ডারসন। আর এর প্যারেন্ট অর্গানাইজেশন কোনটা? ইউনাইটেড নেশনস। তো বলা হচ্ছে যে ইউএনইপি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড 2025-এর জন্য ক্লাইমেট লিডারশিপ বিভাগে পুরস্কৃত হয়েছেন কোন ভারতীয় আধিকারিক? তিনি হচ্ছেন অপশন নাম্বার বি, তোমরা এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ, সুপ্রিয়া সাহু। ওকে, সো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কি বলছে যে সুপ্রিয়া সাহু, যিনি কিন্তু তামিলনাড়ু সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তিনি কিন্তু বেসিক্যালি এই অ্যাওয়ার্ড দ্বারা কি হলেন? এই অ্যাওয়ার্ড দ্বারা কিন্তু তিনি আমাদের সম্মানিত হলেন। ওকে, সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর ইউএনইপি এটার আবার বলছি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটার কিন্তু তোমরা কেউ এখানে লিখতে ভুলবে না। কি লিখতে ভুলবে না? সেটা হচ্ছে কি ফুল ফর্মটা এবং হেডকোয়ার্টারটা কোথায়, এবং ফরমেশন হয়েছে কবে, ফরমেশনের ডেটটাও লিখে নিতে পারো। সেটা হচ্ছে 1972 সালে কিন্তু এটা আমাদের তৈরি হয়, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের পার্টটা। পরেরটা চলে আসছি আমরা। বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 2025 সালের FIH হকি পুরুষদের জুনিয়র বিশ্বকাপ, আমি এখানে পুরো নামটা আবার ইংলিশেও তোমাদের জন্য একবার দিয়ে দিয়েছি, FIH হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়লাভ করেছে? ভারত, স্পেন, জার্মানি নাকি আর্জেন্টিনা? FIH হকি ওয়ার্ল্ড কাপ কে জয় করেছে? ফার্স্টে তোমরা একটু জানিয়ে দাও, ঠিক আছে? 2025-এরটা জানাও ফার্স্টে। 2025-এ FIH হকি ওয়ার্ল্ড কাপ। এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে এটাও কিন্তু তোমরা কমেন্টের মধ্যে কেউ জানাতে ভুলো না। ওকে, মেন্স হকি ওয়ার্ল্ড কাপ FIH। চলো, তো আমি জাস্ট এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, যেই দেশ জয়লাভ করেছে সেটা হচ্ছে জার্মানি। ওকে, জার্মানি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি, জার্মানি কিন্তু হচ্ছে এখানটার আমাদের রাইট অ্যান্সারটা। বলা হচ্ছে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের বলে দিই। এটা কিন্তু এই 10th ডিসেম্বরই আমাদের শেষ হলো, এবং 24টা দেশ, 5টা কনফেডারেশন থেকে মোট 24টা দেশ এখানে অংশগ্রহণ করেছিল। হোস্ট ছিল আমাদের দুটো শহর, আমাদের ভারতেই হোস্টিংটা ছিল। হোস্টিং একটা হচ্ছে আমাদের চেন্নাই, আরেকটা হোস্ট সিটি হচ্ছে আমাদের মাদুরাই। চেন্নাই এবং মাদুরাই এই দুটো হচ্ছে আমাদের হোস্ট সিটির পার্টটা। আর কি এখানে বলা হচ্ছে? আর এখানে বলা হচ্ছে যে চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের জার্মানি। তো প্রত্যেকেই আমরা জানি তারা কিন্তু 3-2 শুট আউটে হারিয়েছিল কাকে? স্পেনকে। তো তার মানে স্পেন হচ্ছে কি এখানে কিন্তু আমাদের কি, স্পেন হচ্ছে কি রানার আপ। আর ইউ বলে আমি এখানে তোমাদের লিখে দিলাম।
আমাদের দেশ ভারতবর্ষ সেটা কিন্তু থার্ড পজিশন পেয়েছে, আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ভারত এবং চতুর্থ হয়েছে কে? চতুর্থ হয়েছে আমাদের আর্জেন্টিনা। ঠিক আছে, পয়েন্টগুলো প্রত্যেকে তোমরা মাথায় রাখবে। টপ স্কোরার হয়েছে আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম ইনি হচ্ছেন টপ স্কোরার। আচ্ছা, ইনি কিন্তু বাংলাদেশের টোটাল 18 গোল করেছিলেন। 18 গোল কিন্তু ইনি করেছিলেন এবং তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের প্লেয়ার। ঠিক আছে, বেস্ট প্লেয়ার হয়েছে কে? বেস্ট প্লেয়ার হয়েছে আমাদের স্যাসপার ভ্যান ডার ভিন। আমি এখানে ভ্যান ডার ভিন বলেই লিখে দিচ্ছি, ভ্যান ডার ভিন। ইনি হচ্ছেন আমাদের কি? ইনি হচ্ছেন কি? কিন্তু আমাদের বেস্ট প্লেয়ার ফ্রম দ্য নেদারল্যান্ড। এই পয়েন্টগুলো থেকেও কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন দিয়ে দেয়। বারবার আমি বলছি, এই প্রশ্নটা দিয়েছি মানে এটা থেকে যে পরীক্ষায় দেবে তার কোনো মানে নেই। অনেক সময় দিতে পারে যে FIH মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ যেটা আমাদের হলো, ওকে সরি মানে জুনিয়রটা বাদ দিয়ে নর্মাল যেটা সেটা 2026-এ অনুষ্ঠিত হবে, বাট যেটাকে আমরা এখানে বলছি যে জুনিয়র যেটা আর কি, সেটা মানে ভ্যান ডার ভিন নেদারল্যান্ড তিনি কিন্তু বেস্ট প্লেয়ার হয়েছেন। অ্যান্ড বেস্ট গোলকিপার কে হয়েছেন? বেস্ট গোলকিপার হয়েছেন জ্যাসপার ডিটজার। ওকে, জ্যাসপার ডিটজার ইনি হচ্ছেন গিয়ে কি? ইনি হচ্ছেন গিয়ে কিন্তু আমার প্রধানত যিনি কিন্তু হয়েছেন আমাদের কি? যিনি কিন্তু হয়েছেন আমাদের ওই ইসের পার্টটা, বেস্ট গোলকিপারের পার্টটা ফ্রম দ্য জার্মানি। সো এই পয়েন্টগুলো মাথায় রাখবে। চেন্নাইয়ের যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সেটাকে আমরা বলছি মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়াম, আর মাদুরাইয়েরটা হলো মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম। টোটাল কটা দেশ এখানে পার্টিসিপেট করেছিল স্যার? 24টা দেশ কিন্তু এখানে পার্টিসিপেট করেছিল, 24 অফ দ্য কান্ট্রি। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু কেউ তোমরা তোমাদের কপিতে নোট ডাউন করতে ভুলো না। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। বলা হচ্ছে সম্প্রতি কাকে পিএনবি হাউজিং ফাইন্যান্সের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ এমডি এবং সিইও পদে নিযুক্ত করা হয়েছে? অজয় কুমার শুক্লা, রাজেশ কুমার বর্মা, সুনীল মেহতা নাকি অনিল শর্মা? পিএনবি হাউজিং ফিন্যান্স, বলে ফেলো কোনটা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হতে চলেছে স্যার, একটু বলে দিন। তাহলে নতুন যিনি আমাদের এই জায়গাতে আসছেন, বলে ফেলো তাহলে কে আসছে আমাদের? অপশন নাম্বার এ, অজয় কুমার শুক্লা। অজয় কুমার শুক্লা তিনি কিন্তু নিউ এমডি এবং সিইও হচ্ছেন, 5 বছরের টার্মে কিন্তু তিনি আসছেন। আচ্ছা, এবারে আমরা একটু এখানে দেখে নেব প্রত্যেকে যে পিএনবি হাউজিং ফিন্যান্স যে ব্যাপারটা রয়েছে, পিএনবি হাউজিং ফিন্যান্সের হেডকোয়ার্টার কোথায় স্যার? হেডকোয়ার্টার হচ্ছে কি আমাদের নিউ দিল্লি। নিউ দিল্লিতে হচ্ছে গিয়ে কিন্তু আমাদের এটা, ঠিক আছে। আচ্ছা, 1988 অর্থাৎ 1988 সালে এটা আমার তৈরি করা হয়। হোম লোন, হোম ইমপ্রুভমেন্ট লোন বা বাড়িঘর তৈরির লোন, মর্টেজ লোন, ল্যান্ড লোন, প্লটের লোন, কনস্ট্রাকশন করছো তার লোন, তো প্রপার্টি লোন, ফিক্সড ডিপোজিট, এগুলো কিন্তু প্রত্যেকটাকে প্রোভাইড করে আমার কি? এই পিএনবি হাউজিং অ্যান্ড ফিন্যান্স। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট বলে দিই, এখানে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় আমাদের যে পিএনবি হাউজিং ফিন্যান্স তো স্যার হলো, তাহলে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? কমেন্টের মধ্যে কিন্তু এই অ্যান্সারটা তোমরা প্রত্যেকে আমাকে লিখে জানাবে যে পিএনবির হেডকোয়ার্টার কোথায়। ঠিক আছে, পিএনবির হেডকোয়ার্টার কোথায় এটা কিন্তু প্রত্যেকে তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সের মধ্যে। আমি কিন্তু প্রত্যেকের কাছে এটা অ্যান্সারটা চাই। আর পিএনবির ফাউন্ডেশন অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফাউন্ডেশন হচ্ছে আমাদের কবে? 1894 সালে। অ্যান্ড পিএনবি হাউজিং অ্যান্ড ফিন্যান্স এটা প্রতিষ্ঠিত হচ্ছে কবে? 1988 সালে। সো এই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু তোমরা কেউ এখানে লিখতে ভুলবে না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আসছি 2026 সালে 9 থেকে 14 মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম কমনওয়েলথ খোখো চ্যাম্পিয়নশিপের আয়োজক কোন দেশটি? ফার্স্ট কমনওয়েলথ খোখো চ্যাম্পিয়নশিপ, বলো জলদি কমেন্টের মধ্যে অ্যান্সার দিয়ে দাও, জলদি কমেন্টের মধ্যে অ্যান্সার দিয়ে দাও। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউর কারেক্ট অ্যান্সার? খোখো চ্যাম্পিয়নশিপ। ওকে, সো তাহলে প্রথম মানে যেটা আমাদের দেশের একটা ট্র্যাডিশনাল স্পোর্ট, তো সেটা আয়োজন করব আমরা, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি কিন্তু এক্ষেত্রে হবে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে গিয়ে কিন্তু ভারত।
ঠিক আছে, মোর দ্যান 24 কান্ট্রিজ তারা কিন্তু এর মধ্যে অংশগ্রহণটা আমাদের করবে। আমি বলে দিচ্ছি এখানে মোর দ্যান 24 অর্থাৎ 24টা দেশ কিন্তু পার্টিসিপেট করবে আমার এই সম্পূর্ণ খেলাটাতে। ঠিক আছে, ওকে চলো আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট। 24টা দেশে মোটামুটি আসছে, মানে 23টা নেশন পার্টিসিপেট করছে, একটা তো আমরা। ওকে, 23টা নেশন মোট পার্টিসিপেট করছে, তার মধ্যে তো একটা আমরা এখানে দেখতে পেলাম। আর খো খো সম্বন্ধে আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে। ট্র্যাডিশনাল ইন্ডিয়ান স্পোর্ট তো প্রত্যেকেই বললাম আমরা। বাংলা যেটাকে বলা হয় ছোঁয়াছুঁই খেলা, তাই তো, বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টও কিন্তু এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এবং ফেমাস, যেটা কিন্তু হয়ে চলছে আর কি। আচ্ছা, তো এখানে ফার্স্টে অনেক সময় প্রশ্ন দেয় যে কমনওয়েলথ মানে কি, তাই তো। কমনওয়েলথ মানে কি বা কমনওয়েলথ গেমস ব্যাপারটা কি? তো কমনওয়েলথ গেমস, আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে নেক্সট কমনওয়েলথ গেমস এটা কিন্তু অনুষ্ঠিত হতে চলছে আমাদের 2026 সালে, নেক্সট কমনওয়েলথ গেমস। এবং কমনওয়েলথ গেমস এটা অনুষ্ঠিত হতে চলেছে, হেডকোয়ার্টার মানে হোস্ট নেশনটাও বলে দিই তোমাদের, সেটা হচ্ছে কি গ্লাসগো স্কটল্যান্ড, গ্লাসগো স্কটল্যান্ডে। ঠিক আছে, গ্লাসগো স্কটল্যান্ডে কিন্তু এটা আমাদের অনুষ্ঠিত হতে চলেছে এবং 2026 সালে কিন্তু এটা অনুষ্ঠিত হতে চলেছে, একটা মাল্টি স্পোর্ট ইভেন্ট। পরবর্তীতে আমরা যাচ্ছি যে ফুটবল কিংবদন্তি, বাহ, একদম 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 পুরো লেটেস্ট নিউজ এটা। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির বিশ্বের বৃহত্তম স্ট্যাচুটি ভারতের কোন শহরে উন্মোচন করা হয়েছে? মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, নিউ দিল্লি। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির বিশ্বের বৃহত্তম স্ট্যাচুটি ভারতের কোন শহরে উন্মোচন করা হয়েছে? মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ নাকি নিউ দিল্লি? বলে ফেলো স্যার, যার জন্য এত ঝামেলা আমাদের। তাহলে হাইয়েস্ট লিওনেল মেসির স্ট্যাচু বলো, এটার উত্তর থেকে আশা করি ভুল দেবে না, তাই তো। তো একদম যে 70 ফিটের যে লিওনেল মেসির স্ট্যাচুটাকে আমরা তৈরি হতে দেখছি, সেটা হচ্ছে কলকাতার শ্রীভূমিতে, শ্রীভূমি কলকাতাতে। হাইট কত স্যার? হাইট হচ্ছে কি এটা আমাদের 70 ফিট হচ্ছে এটা আমাদের সম্পূর্ণ হাইটটা। ওকে, তো বেসিক্যালি এই যে মেসি আমাদের দেশে ভ্রমণ করছে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মেসি, রদ্রিগো ডি পল, তার সাথে এসছেন আমাদের লুইস সুয়ারেজ, তো তারা যে ভ্রমণটা করছেন, তো তাদের এই ভ্রমণের টাইমে তারা যখন কলকাতা শহরে আসবেন এবং কলকাতা শহরে এসে কিন্তু মেসি এই মূর্তিটার উন্মোচন করবেন। এবার অনেক সময় যদি মূর্তিটার হাইট থেকে কোশ্চেন দেয়, তাই হাইটটা আমি তোমাদের বলে দিলাম, সেটা হচ্ছে এখানে কত, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে 70 ফিটের পাহাড়টা, অর্থাৎ 70 ফিটেরটা। ওকে, সো বেসিক্যালি কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, নিউ দিল্লি, এই চারটে জায়গাতে কিন্তু তিনি ট্যুরটাকে এবারে করবেন 2025 সালে। তিনি যে আমাদের এসছেন আর্জেন্টাইন ফুটবল ওয়ার্ল্ড কাপ বিনা 2022। তো সঠিক উত্তর কি হবে? শ্রীভূমি কলকাতা হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। দেখতেই পাচ্ছি আমরা 70 ফুটের হাইট কিন্তু এটা এখানে রয়েছে। পরবর্তী প্রশ্নে স্যার চলে যাচ্ছি, বলা হচ্ছে ডিজিটাল পেমেন্ট জালিয়াতি মোকাবিলা করার জন্য কোন ভারতীয় ব্যাংক ইন্ডিয়ান ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স কর্পোরেশন অর্থাৎ আইডিপিআইসি এ 50% অংশীদারিত্ব কিনেছে? খুব ইজি একটা প্রশ্ন, খুব ইজি একটা প্রশ্ন। আইডিপিআইসি, আচ্ছা সবার আগে তো আমাদের জানতে হবে যে হোয়াট ডু ইউ মিন বাই আইডিপিআইসি, এটার অর্থটা কি? আইডিপিআইসির পুরো কথাটি বা আমরা কি, সেটা তো আমাদের ফার্স্টে জানতে হবে, তাই না? তো আইডিপিআইসির পুরো কথাটি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স কর্পোরেশন। এটা একটা ইনিশিয়েটিভ, কার দ্বারা নেওয়া ইনিশিয়েটিভ? দুটো ব্যাংকের দ্বারা, যার মধ্যে একটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আরেকটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখব, সেটা হচ্ছে কি ব্যাংক অফ বরোদা। এই দুটো ব্যাংক ইনিশিয়েটিভটা নিয়েছে এবং বলছে যে তারা যে কোনো ব্যাংকিং ফ্রডটাকে প্রিভেন্ট করার জন্য বা আটকানোর জন্যই কিন্তু এটা আমাদের ইস্যু আর কি, মেন আর কি আমাদের নেওয়ার পদ্ধতিটা আর কি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হবে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে এসবিআই। ওকে, আর এখানে ব্যাংক অফ বরোদা রয়েছে, বাট ব্যাংক অফ বরোদা কিন্তু এখানে একটা নট ফর প্রফিট এন্টিটি,
ঠিক আছে, বাট 50% স্টেক এখানে নিয়েছে কি আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার এ হবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার, সেটা হলো গিয়ে কিন্তু এসবিআই এর পার্টটা। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি, বলা হচ্ছে প্রয়াত কংগ্রেস নেতা শিবরাজ পাটিল নিম্নলিখিত কোন রাজ্যের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যিনি কিছুদিন আগেই আমাদের মারা গেলেন? কংগ্রেস নেতা শিবরাজ পাটিল। বলে ফেল। ওকে, সো তাহলে একটু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের এখানে একটু বলে দিই যে শিবরাজ সিং পাটিল তিনি হচ্ছেন আমাদের হোম মিনিস্টার ছিলেন, যিনি 26/11 ঘটনার পর তার পদ থেকে তিনি কিন্তু ইস্তফাও দিয়ে দিয়েছিলেন। ওকে, সো যাই হোক না কেন, মেইন পয়েন্টে আমরা আসি। তিনি হচ্ছেন কি আমাদের ইন্ডিয়ান পলিটিশিয়ান, যিনি ভারত সরকারের হোম অ্যাফেয়ার্সের মিনিস্ট্রির দায়িত্ব পালন করেছেন, যিনি কিন্তু আমাদের আবার লোকসভার আমাদের যে ভারতীয় লোকসভা, সেই লোকসভার যে ইসে হয় না, যেটাকে বলে আমরা স্পিকার, অর্থাৎ 10ম স্পিকার ছিলেন, 10th স্পিকার অফ লোকসভা। 10th স্পিকার দায়িত্ব পালন করেছেন কে? তিনি, মানে 1991 থেকে 96 হবে আই থিঙ্ক, 10th লোকসভার 10th স্পিকার অফ লোকসভা তিনি কিন্তু দায়িত্বটা আমাদের পালন করেছেন। ওকে, তো বেসিক্যালি চণ্ডীগড়ের তিনি প্রশাসক ছিলেন, আর তার সাথে সাথে তিনি যেই রাজ্যের গভর্নর ছিলেন তিনি হচ্ছেন আমাদের কোন রাজ্য? সেটা হচ্ছে অপশন নাম্বার বি, পাঞ্জাব। ওকে, আর মারা গেছেন কবে? মারা গেছেন হচ্ছেন গিয়ে আমাদের ডিসেম্বর 12, 2025-এ। শিবরাজ পাটিল চাকুরকার এই শুক্রবার দিনই কিন্তু তিনি মারা গেছেন। ঠিক আছে, লোকসভার দায়িত্ব পালন করেছিলেন 1991 থেকে 96 পর্যন্ত। আর আমরা সকলেই জানি যে গভর্নর হিসেবে তো একজন থাকেনি, বাট যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা দিল্লি আর পন্ডিচেরি বাদ দিয়ে, কারণ দিল্লি আর পন্ডিচেরিতে হচ্ছে কি আমাদের কারা থাকেন? লেফটেন্যান্ট গভর্নর। বাট বাদ বাকিগুলোতে এলজি না থেকে তার পরিবর্তে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়, বাট অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয় পার্শ্ববর্তী রাজ্যের রাজ্যপালকে। তো সেই হিসেবে তিনি পাঞ্জাবের রাজ্যপালও ছিলেন, এবং তার সাথে বলা হয় যে অ্যাডমিনিস্ট্রেটরও ছিলেন কার? চণ্ডীগড়ের। এবং সেম টাইম পিরিয়ডটায়, মানে তিনি যখন পাঞ্জাবের গভর্নর ছিলেন সেই টাইমে কিন্তু তিনি চণ্ডীগড়েরও আমাদের কি ছিলেন? অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। ওকে, তাহলে সঠিক উত্তর কি হবে স্যার? অপশন নাম্বার বি, পাঞ্জাব। তো আজকে আমরা বেসিক্যালি আমাদের এখানে কমপ্লিট করলাম হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, যেগুলো আমাদের 15th অফ দ্য ডিসেম্বরের জন্য ইম্পর্টেন্ট। তার আগে একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের এখানে করে দিই, যে যারা 2026 অর্থাৎ 2026-এ এসএসসি জিডি পরীক্ষাটা দিতে চলেছ, তাদের জন্য কিন্তু আমরা টিডব্লিউএস থেকে নিয়ে এসেছি ফাউন্ডেশন ব্যাচ। স্যার, এই ফাউন্ডেশন ব্যাচে কি কি করানো হবে ফার্স্টে এটা বলি, তারপর তো বাদ বাকি কথা। আচ্ছা, এটা কিন্তু আমাদের কোনো এমসিকিউ অথবা পিওয়াইকিউ অথবা এক্সপেক্টেড কোশ্চেন এগুলো বেসড ক্লাস নয়, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের অধ্যায় ভিত্তিক থিওরি ক্লাস। অর্থাৎ তোমরা কিন্তু এখানে ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে জিএস এর প্রত্যেকটি ডিফারেন্ট সাবজেক্টের ডিফারেন্ট ফ্যাকাল্টি দিয়ে তোমরা কিন্তু ক্লাসেসগুলোকে এখানে পেতে চলেছো। সো এই অধ্যায় ভিত্তিক থিওরি ক্লাস পাচ্ছ। প্রত্যেকটি ক্লাস কিন্তু আমাদের এখানে লাইভ হতে চলেছে, এবং আফটার লাইভ আমাদের অ্যাপের মধ্যে কিন্তু তার রেকর্ডেড ভার্সনটাকেও তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছ। সোম থেকে শনি প্রতিদিন ক্লাস, এবং ক্লাসের পর সেই ক্লাসের পিডিএফটা কিন্তু সেই ব্যাচের মধ্যেই আমাদের আপলোড করা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ব্যাচটার সাথে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই স্যার, টেস্ট সিরিজ কেনার কি দরকার? না, আলাদা করে টেস্ট সিরিজ কেনার আর দরকার নেই। এই ব্যাচের সাথে কিন্তু তোমরা একটা ফ্রি টেস্ট সিরিজও পেয়ে যাচ্ছ, যেটা থেকে কিন্তু তোমাদের আপকামিং জিডি এক্সামে একদম একই ধরনের প্রশ্ন কিন্তু দেখতে পেতে চলেছ। আচ্ছা, এটার ভ্যালিডিটি বলে দিই, 12 মাসের জন্য, অর্থাৎ আজকে কিনলে পরবর্তী 12 মাস পর্যন্ত তুমি সেটাকে অ্যাক্সেস করতে পারবে। বাট ডিউরেশন হচ্ছে কি 3 মাস, সম্পূর্ণ সিলেবাস 3 মাস যথেষ্ট কমপ্লিট করার জন্য ফর দ্য এসএসসি জিডি। ঠিক আছে, আর এখানে থিওরি প্লাস এমসিকিউ প্লাস পিওয়াইকিউ তো পেয়ে যাচ্ছ তার সাথে সাথে, বাট এটা কিন্তু ফোকাস করা হচ্ছে আমাদের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক থিওরি ক্লাসেসের উপর। ওকে, আমি বারবার লিখে দিচ্ছি এটা কিন্তু থিওরি ক্লাস, অর্থাৎ যেখানে ডেসক্রিপটিভ ওয়েতে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের পড়ানো হবে। ডেসক্রিপটিভ মানে সে থিওরি ওয়াইজ আর কি। ওকে, তো এনরোল করার জন্য আজই যোগাযোগ করে নাও আমাদের টিডব্লিউএস একাডেমির অফিসিয়াল নাম্বারে। আচ্ছা, পরেরটা আমি চলে যাচ্ছি। পরের ইম্পর্টেন্ট পয়েন্টটা যেটা আমি যাচ্ছি সেটা হচ্ছে কি, যারা এখনো আমাদের
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ রোজকার এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেতে কিন্তু অবশ্যই যুক্ত থাকতে হবে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটির সাথে। তাই যদি আমরা সাবস্ক্রাইব না করি তাহলে কখন কোন ভিডিও আসছে তা তো নোটিফিকেশন পাবো না। তো নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু চট জলদি তোমাদেরকে করতে হবে এখানে অ্যাপ্লিকেশনটা। আচ্ছা, আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি এখানে দিয়ে দেবো, বা চ্যাট সেকশনও তোমাদের দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপেও কিন্তু তোমরা অ্যাড হয়ে যাও, অথবা টেলিগ্রামে সার্চ করো দ্য ওয়ে অফ সলিউশন, গিয়ে চ্যানেলে গিয়ে সেখানটা কিন্তু তোমরা জয়েন করে নাও। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই। বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম হলো, এটার অ্যান্সার HW বলে কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে দেবে। বারবার বলছি, যারা যারা ভিডিওটাকে দেখছো কমেন্ট সেকশনের মধ্যে HW বলে এই পয়েন্টটা কিন্তু তোমরা প্রত্যেকে দিয়ে দেবে যে স্যার HW এর অ্যান্সার হচ্ছে আমাদের এটা, যে ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপ আমার কোনটি, স্যার এটি। ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু আমি চাইবো কমেন্ট সেকশনের মধ্যে প্রত্যেকের কাছে, ঠিক আছে। আচ্ছা, এবারে যারা SSC-GD 2025 পরীক্ষা দিয়েছো বাট কোনোভাবে ফাইনাল লিস্টে তোমাদের নাম আসেনি, বাট তোমাদের মনে হচ্ছে স্যার আমাদের থিওরি পড়ার দরকার নেই, থিওরি আমাদের মোরাললেস রেডি রয়েছে, বাট আমাদের যদি একটুখানি MCQ প্র্যাকটিস করানো হতো বা প্র্যাকটিস ব্যাচ আনা হতো, তাদের জন্য সম্পূর্ণভাবে আনা হয়েছে কিন্তু আমাদের SSC-GD 2026 প্র্যাকটিস ব্যাচটা, যেখানে কিন্তু তোমরা কোন কোন সাবজেক্ট পেয়ে যাচ্ছ, জিকে, সিএ, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক ওয়াইজ ধরে ধরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং এক্সপেক্টেড প্রশ্ন কিন্তু আলোচনা করা হবে আমাদের সম্পূর্ণ এই ব্যাচটির মধ্যে। আচ্ছা স্যার, প্র্যাকটিস ব্যাচে কি কি রয়েছে? বিগত বছরের প্রশ্ন রয়েছে, সমস্ত বিষয়ের ক্লাসেস আমার রয়েছে, তার সাথে লাইভ এবং রেকর্ডেড ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ লাইভ ক্লাস তো হবেই, প্লাস তার রেকর্ডেড ভার্সনটাও পেয়ে যাচ্ছ, এবং লাইভ ক্লাসের সাথে সাথে নোটস এবং PDF তো মাস্ট। তাই যাদের যাদের মনে হচ্ছে স্যার আমাদের থিওরি ক্লিয়ার বাট একটু প্র্যাকটিস করলে আমাদের এবছর এক্সামটা ক্লিয়ার করা হয়ে যাবে, তাদের জন্য কিন্তু আমরা নিয়ে চলে এসেছি SSC-GD 2026 এর মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস ব্যাচটি। আচ্ছা, পরেরটা চলে যাচ্ছি আমরা। বলা হচ্ছে যে আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিকে সেশন নিয়ে তোমাদের চলে আসছি। প্রত্যেকদিন সি এর ক্লাস তো আমরা করবই, সি এর ক্লাস করার সাথে সাথে স্ট্যাটিক জিকেরও কিছু ইম্পর্টেন্ট টপিকও আমরা আলোচনা করব আমাদের এই সেশনটার মধ্যে। আজকের স্ট্যাটিক জিকেটা কি? ইম্পর্টেন্ট ডেজ অফ ডিসেম্বর, ইম্পর্টেন্ট ডেজ অফ ডিসেম্বর, এটাকে নিয়ে আলোচনা করব। পার্ট 1, তাও লিখে দিচ্ছি পার্ট 1। তাহলে 1 ডিসেম্বর যেটাকে বলা হয় ওয়ার্ল্ড এইডস ডে, অর্থাৎ বিশ্ব এইডস দিবস। 2 ডিসেম্বর আমাদের জাতীয় পলিউশন কন্ট্রোল ডে। 2 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দ্য অ্যাবলিশন অফ স্লেভারি। 2 ডিসেম্বর আরো একটা কারণের জন্য ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে, অর্থাৎ বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস। 3 ডিসেম্বর বলা হচ্ছে গিয়ে কি, ওয়ার্ল্ড ডে of the handicapped and international day of person with disability. So এই ইম্পর্টেন্ট পয়েন্টটা যাতে একদম প্রত্যেকের মুখস্থ হয়ে যায় রে বাপ, মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। চলো তাহলে একদম এরকম আরো ইম্পর্টেন্ট সেশন নিয়ে কিন্তু আমরা আসছি। ধরো আজকের ক্লাসে আমরা 3 ডিসেম্বর পর্যন্ত পড়লাম, ডিসেম্বরের রেস্ট অফ দ্য ডেট কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আসবো। তো যারা যারা ইম্পর্টেন্ট ডেজ গুলোকে পড়তে চাইছো তারা কিন্তু এগুলোকে একটা কপির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে নোট ডাউন করে নাও। আচ্ছা, কুইক রিভিশনে নিয়ে এসেছি 15টা প্রশ্ন, একটু ছোট্ট করে হয়ে যাক, আমাদের একটু ছোট্ট করে কুইজ হয়ে যাক। বলা হচ্ছে কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় কোনটি? কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় হচ্ছে গিয়ে স্যান্ড মাছি। আচ্ছা, কালাজ্বরটা কি স্যার? কালাজ্বর হচ্ছে গিয়ে প্রোটোজোয়া ঘটিত রোগ। কালাজ্বর হলো প্রোটোজোয়া ঘটিত রোগ, যার অন্য নাম কি? যার অন্য নাম দমদম ফিভার, যার টিকা আবিষ্কার করেছিলেন কে? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কোন প্রোটোজোয়ার আক্রমণের জন্য কালাজ্বর হয়? লেশম্যানিয়া ডোনোভ্যানি নামক প্রোটোজোয়া আক্রমণের জন্য কিন্তু কালাজ্বর হয়ে থাকে, ঠিক আছে। এটা কাল জ্বর হয়ে গেছে, এটা কালাজ্বর হবে। বাট এই কালাজ্বরের ভেক্টরটাকে ঘটায় তো লেশম্যানিয়া ডোনোভ্যানি নামক প্রোটোজোয়া, আবার ভেক্টরটাকে, ভেক্টর মানে ছড়াচ্ছেটাকে, তাহলে সেক্ষেত্রে আমার সঠিক উত্তরটা এখানে কি হয়ে যাবে? স্যান্ড মাছি। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? একটি তড়িৎ চুম্বক হলো। তড়িৎ চুম্বক মানে কি করে বানাতে হয়? স্যার একটা নরম কাঁচা লোহা নিতে হয়, যে নরম কাঁচা লোহার একটা খণ্ডকে আমি নিলাম, নরম কাঁচা লোহার খণ্ডটা নিয়ে তার চারপাশে আমি কতগুলো তার জড়িয়ে দিলাম। এবার এই তারের মধ্যে যদি আমি ইলেকট্রিসিটিটাকে পাঠাই তাহলে কি হবে? নরম কাঁচা লোহাটা সাময়িকভাবে তড়িৎ চুম্বকে পরিণত হবে।
এবং কতক্ষণ তার মধ্যে চুম্বকত্বটা থাকবে এটা ডিপেন্ড করে দুটো বিষয়ের উপর। নাম্বার ওয়ান, তুমি কতক্ষণ ধরে এই নরম কাঁচা লোহাটার চারপাশ দিয়ে বিদ্যুৎটাকে পাঠাচ্ছ, আর সেকেন্ড পয়েন্ট, এই জড়ানো তারের পাকের সংখ্যা, তার উপর নির্ভর করে যে লোহাটা কতক্ষণ আমার ম্যাগনেট হিসেবে পরিণত হবে। তাহলে একটি তড়িৎ চুম্বক আমাদের কি অপশন নাম্বার সি কিন্তু হবে রাইট অ্যান্সার, যাকে আমরা বলছি সাময়িক চুম্বকের পার্টটি। কোশ্চেন নাম্বার 3, ক্লোরোফিলে নিম্নের কোন ধাতুটি রয়েছে? সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার ডি হবে আমাদের রাইট অ্যান্সার, যেটাকে বলা হয় ম্যাগনেসিয়াম। মেন ধাতু কিন্তু এটা, অর্থাৎ যেই রঞ্চকটা থাকার জন্য সবুজ উদ্ভিদ তার নিজের খাদ্যটা নিজের দেহেই তৈরি করতে পারে, তাকেই আমরা প্রত্যেকে এখানে কি নাম দিলাম? ক্লোরোফিল নাম দিলাম। আচ্ছা, ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে ডিএনএ বা ডিএনএ থেকে ডিএনএ, প্রত্যেকটা আমরা বায়োলজি ক্লাসে ডিটেলসে পড়বো, যেরকম জিডির ব্যাচগুলোতে আমরা পড়িয়ে থাকি, বাট এখানে তো ডিটেলস নিয়ে আলোচনা করলাম না। জাস্ট আমি একটু ছোট্ট করে বলে দিই, ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। সঠিক উত্তর অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটা। 5 কি বলছে? পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি? খুব ইজি স্যার, ইউরিয়া। খুব ইজি, ইউরিয়া হচ্ছে কি পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ। অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট, এই অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়াটা তৈরি করেছেন কে? যে বিজ্ঞানী, তো তিনি বেসিক্যালি ইউরিয়াটা হচ্ছে কি পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটা। সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার বি। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় টক জাতীয় ফলে, ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ের হুলে, ল্যাকটোজ পাওয়া যায় কোথায়? দুধের মধ্যে। 5 নম্বর প্রশ্ন, কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ হয়? সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, উত্তর এবং দক্ষিণ মেরুদ্বয়ে কিন্তু আমরা দেখতে পাই যে কোরিওলিস বলটা সর্বোচ্চ হয়ে থাকে। 2011 সালের জনগণনা অনুসারে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভারতের সর্বনিম্ন সাক্ষরতা বিশিষ্ট রাজ্যটি হলো স্যার বিহার। সর্বনিম্ন সাক্ষরতাটা হচ্ছে বিহার, অপশন নাম্বার ডি। 8 বলছে হার্জ কিসের একক? হার্জ, ওকে এটা হার্জ হবে। হার্জ কিসের একক? হার্জ মানে হচ্ছে স্যার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, তাই তো? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি মানে হলো গিয়ে কি 1 বাই টাইম পিরিয়ড বা পর্যায়কাল, তাকেই আমরা কি বলি? কম্পাঙ্ক বলে চলি। তাহলে কম্পাঙ্কর ইউনিট হচ্ছে কি হার্জ, তাহলে হার্জ মানে বলা যেতে পারে 1 বাই সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স, তাই তো? তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার, কম্পাঙ্কটা। 9 নম্বর প্রশ্ন বলছে মানুষের শরীরে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? পাতি বাংলায় মানব শরীরে কিন্তু হিমোগ্লোবিনটা অক্সিজেন পরিবহন করে, যেটাকে আমরা বলি HbO2, অথবা এই সম্পূর্ণ নামটাকে আমাদের বলা হয় অক্সি হিমোগ্লোবিন। সম্পূর্ণ নামটাকে আমরা কি বলি? অক্সি হিমোগ্লোবিন বলে চলি। তাহলে সঠিক উত্তরটা স্যার এখানে আমার কি হবে? অপশন নাম্বার বি, অক্সিজেন পরিবহন। পরবর্তী প্রশ্ন কি বলছে? বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহ মানে কি স্যার? রেট অফ ফ্লো অফ চার্জ, অর্থাৎ একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাপ। একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ। স্যার একক সময় মানে যেটাকে বলা হবে রেট, যার রেট বলা হবে, কার রেট বলা হচ্ছে? চার্জের ফ্লোটার রেট বলা হচ্ছে। তো যারই রেট বলা হবে তাকে আমাকে সময় দিয়ে ডিভাইড করতে হবে। তার মানে সহজ ভাষায় চার্জ বাই সময় করলেই আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ। স্যার চার্জের একক হচ্ছে গিয়ে কুলম্ব, সময়ের একক হচ্ছে গিয়ে সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড করলে কি পাবো আমরা? অ্যাম্পিয়ার পেয়ে যাব। তাহলে তড়িৎ প্রবাহের এককটা কি? অপশন নাম্বার সি, অ্যাম্পিয়ার। এবারে অনেক পরীক্ষায় অ্যাম্পিয়ার না দিয়ে দেয় কি? কুলম্ব পার সেকেন্ড, বিশেষ করে রেলওয়ের পরীক্ষাগুলোতে। তো তাহলে অ্যাম্পিয়ার মানে হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, এটুকুনিও জেনে নাও কিন্তু আজকে। 11 বলছে নিচের কোনটি অম্ল? স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, অ্যামোনিয়া যৌগ, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যাকে বলা হয় HCl, যার অন্য নাম হলো গিয়ে মিউরিয়েটিক অ্যাসিড, অর্থাৎ যেটাকে আমরা আমাদের বাথরুম পরিষ্কারের জন্য ব্যবহার করি। তো এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই হচ্ছে এখানে অম্ল। ওরে এত ইজি প্রশ্ন দিয়ে দিয়েছে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে গিয়ে রাইট অ্যান্সারটা। 12 নম্বর প্রশ্ন কি বলছে? উদ্ভিদের কোন অংশে শালক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে?
উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে? মূল, কাণ্ড, ফুল নাকি পাতা? তাহলে সঠিক উত্তরটা কি হবে স্যার? পাতা হবে কিন্তু রাইট অ্যান্সার। বাট অন্যান্য জায়গাতেও কিন্তু হয়, যেরকম যারা হ্যালোফাইটস হয় বা যারা হচ্ছে গিয়ে আমাদের কি বলে মরুভূমি অঞ্চলের উদ্ভিদ হয়, তাদের মধ্যে কিন্তু কাণ্ড অনেক সময় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে আমাদের করে থাকে। বাট মেন যে অঙ্গ সেটা হচ্ছে আমাদের পাতা বা লিফ, পাতার মেসোফিল কলা, তার মধ্যে কিন্তু আমরা সালোক সংশ্লেষটাকে প্রত্যেকে হতে দেখি। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? মানুষের হৃৎপিণ্ডে স্যার 4টি প্রকোষ্ঠ থাকে। ঠিক আছে, 2টি প্রকোষ্ঠ থাকে হচ্ছে কি মাছেদের ক্ষেত্রে, 3টে প্রকোষ্ঠ থাকে হলো উভচরদের ক্ষেত্রে, 4টি প্রকোষ্ঠ থাকে হচ্ছে কি পক্ষী এবং স্তন্যপায়ীদের ক্ষেত্রে। তাহলে মানুষ তো স্তন্যপায়ী, তাই মানুষের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ হবে স্যার? 4টি, অর্থাৎ 2টো অলিন্দ প্লাস তার সাথে হচ্ছে 2টো নিলয়, অর্থাৎ 2টো অরিকল, তার সাথে হচ্ছে কি 2টো ভেন্ট্রিকলটা। ওকে, 14 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? যখনই বলবে ভিটামিন, আর সেই ভিটামিনের অভাবজনিত লক্ষণটা যখন আমার চোখ হবে, সেটা আমাদের কেরাটোম্যালেশিয়া হোক, হাইপার কেরাটোসিস হোক, আর রেডনেস অফ আই হোক, তার সাথে আমাদের জেরফথ্যালমিয়া হোক, বা ত্বক ব্যাঙের মতন গুটিযুক্ত হয়ে যাওয়া যাকে বলা হয় ফ্রিনোডার্মা হোক, এগুলো কোন ভিটামিনের অভাবে হয়? স্যার ভিটামিন এ এর অভাবে হয়। ভিটামিন এ একটা ফ্যাট সলুবল ভিটামিন, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে গিয়ে রেটিনল। তো রেটিনলের অভাবে আমরা কি দেখতে পাই? চোখের বিভিন্ন রোগটা দেখতে পাই, যার মধ্যে কিন্তু রাতকানাটাও পড়ে থাকে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি কিন্তু হবে আমাদের রাইট অ্যান্সার, ভিটামিন এ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে গিয়ে 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে মানুষের রক্তের লোহিত কণিকার গড় আয়ুটা কত? তাহলে মানুষের রক্তে লোহিত কণিকার গড় আয়ুটা হচ্ছে গিয়ে আমাদের 120 দিন। বোন ম্যারো থেকে তৈরি হয়, রেড বোন ম্যারো থেকে তৈরি হয়, বাংলায় যাকে বলি আমরা লোহিত অস্থিমজ্জা। লোহিত অস্থিমজ্জা থেকে তৈরি হওয়ার পর আরবিসি বা লোহিত রক্ত কণিকাটা, ওকে, 120 দিন বাঁচে এবং বেঁচে থাকার পর সেটা কিন্তু লিভারে এবং স্প্লিনে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে সঠিক উত্তর হলো 120 দিনটা। সো আজকে আমাদের সেশনটাকে আমরা এখানেই এন্ড করব। যাদের যাদের সেশনটা ভালো লাগলো সেশনটাকে কিন্তু লাইক করতে ভুলবে না। আর আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা কিন্তু এখন রোজ চলতে থাকবে সপ্তাহে। তো একটা সেশন মিস না করতে এবং প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আপডেট থাকতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমি চ্যানেলটিকে। আর অ্যাপটাকেও তোমরা ইনস্টল করে নাও, গুগল প্লেতে গেলেই তোমরা পেয়ে যাবে TWS একাডেমি বলে। তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান।